শিক্ষার্থী বন্ধুরা, ধারকের ধারকত্ব সম্পর্কিত একটি চমৎকার থিওরি আমরা আজকে শিখব। সো এটা শেখার পর তুমি তোমার বন্ধুদেরকেও এটা শেখাতে পারো। তো আমাদের এই থিওরিতে বলেছে একটি সমান্তরাল বর্গাকার পাতধারক, আর এই পাতধারকের মাঝে ডাই ইলেকট্রিক মিডিয়াম আছে, কিন্তু ডাই ইলেকট্রিক মিডিয়াম দ্বারা এটা ফিল আপ করা না। তোমরা চিত্রতেই দেখতে পাচ্ছ এই যে কালো রঙের ডাইইলেকট্রিক মিডিয়াম দ্বারা এখানে কিন্তু পুরোটা ফিল আপ করা না। ত্রিভুজাকৃতির অংশ মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ত্রিভুজাকৃতির অংশ পাই, এই অংশটুকু আমাদের এই ডাইইলেকট্রিক মিডিয়াম দ্বারা ফিল আপ করা। তো প্রশ্ন হচ্ছে এখন এই সমান্তরাল বর্গাকার পাতধারকের ধারকত্ব কত? সো আমাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে এ, এবং মাঝখানে যে ডাইইলেকট্রিক মিডিয়ামটা রাখছো তার পরবৈদ্যুতিক কনস্ট্যান্ট কে। এখানে একটা জিনিস খেয়াল করবা, অবশ্যই বুঝতে হবে এই পাতগুলো বর্গাকার পাত, ঠিক এই যেভাবে আমরা জাস্ট একটা 2 ডাইমেনশনাল পিকচার এখানে দেখতে পাচ্ছি। তো আমরা প্রত্যেকটা চিত্র সুন্দর করে এক্সপ্লেন করব। তো খেয়াল করে দেখো, তোমরা পড়েছো যে একটি সমান্তরাল পাতধারকের মাঝে যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে তাহলে তার ধারকত্ব C = ε0 KA / D। খুবই সহজ। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া এটার জন্য কি হবে? তাও আবার এটা ত্রিভুজাকৃতির অর্ধেক, বাকি অর্ধেক অংশ ফাঁকা, এটার জন্য আমাদের সূত্র ডেরাইভ করতে হবে। তো এটা ধারকত্ব আমরা কেমনে বের করতে পারি? সো এই চিত্রটার আমরা একটু 3 ডাইমেনশনাল চিত্রগুলো একটু দেখে নেই। ভাইয়া প্রথম কথা, এখানেই তোমরা চিত্রটা ক্লিয়ারলি বুঝতে পারবা যে ধারক কিন্তু দুইটা প্যারালাল প্লেট, বর্গাকার। সো এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, যেহেতু বর্গাকার। সো এইখানে ডাইইলেকট্রিক মিডিয়ামটা এইভাবে ফিল আপ করা। সো এই পুরো ধারকের বা পুরো সিস্টেমের ধারকত্ব কত? সো এটাই সেই 2 ডাইমেনশনাল ফিগার। তো এখন আমরা যেটা করব, এটা করার জন্য প্রথমত আমরা এখানে একটা ফালি কল্পনা করে নিই। এই যে ফালি, এই ফালিটার পুরুত্ব মনে করো dx। এটা কত পুরুত্বের? dx পুরুত্বের। আর এই ফালিটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা বোঝার জন্য এই চিত্রটা খেয়াল করবা। এই যে ফালিটা কিন্তু ভাইয়া জাস্ট একটা লাইন না, এটা কিন্তু একটা ভাবতে পারে একটা পাতলা বর্গাকৃতির পাত কল্পনা করতে পারো, পাতলা বর্গাকৃতির পাত। এই পাতের পুরুত্বটা খুবই ক্ষুদ্র, যদিও এখানে অনেক মোটা দেখা যাচ্ছে। এই পুরুত্বটা হচ্ছে dx। আর এই পাতের এই যে দেখো একটা অংশের দৈর্ঘ্য কত ভাইয়া? এটা a। তাহলে এই পাতের এরিয়াটা কত? এই পাতলা পাতের এরিয়া, যেই পাতটুকু আমরা ধরেছি, এই পাতলা পাতের এরিয়া হচ্ছে যদি হয় dA, সেটা হবে দৈর্ঘ্য ইন্টু পুরুত্ব a ইন্টু dx, তাই না? এটা আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা যে ফালিটা ধরলাম, যে কোনো একটা র্যান্ডম জায়গায় ফালিটা যে ধরলাম, এই ফালিটা পুরুত্ব dx এবং এই ফালিটার যে কোনো এক প্রান্তের দৈর্ঘ্য যদি হয় a, তাহলে এই ফালিটার জন্য আমরা প্রথমত ধারকত্বটা হিসাব করব। তো ক্ষুদ্র ফালির জন্য ধারকত্ব মনে করো dc1, ফর্মুলা কি? ε0a / d, ε0 KA/d। এবার দেখো এই যে ফালিটা, এই ফালিটার এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ মিডিয়ামের মধ্যে পড়ছে, তাই না? আর এতটুকু অংশ শূন্য স্থানে পড়ছে। এখানে k এর মান 1, কিন্তু এখানে k এর মান k। তাহলে এতটুকু অংশের জন্য একটা ধারকত্ব পাবো, আর এটুকু অংশের জন্য আলাদা ধারকত্ব পাবো, তাই না? সো আমি প্রথমত এই অংশটুকুর জন্য, এই অংশটুকু যদি হয় y, তাহলে এতটুকু কত হবে? দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব d, তাহলে এই অংশটুকু হবে d - y, কোনো সন্দেহ নাই। এই যে খেয়াল করো, এখান থেকে এতটুকু হচ্ছে d - y, তাহলে এটা হচ্ছে y। তাহলে এই y অংশটুকুর জন্য ক্ষুদ্র ধারকত্ব dc1 হবে ε0। এই অংশটুকু k আছে, KA, a মানে এরিয়া। এটার এরিয়া কত? এরিয়া আমরা জানি a ইন্টু dx, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ডিভাইডেড বাই এই দুইটা, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা বলছি y। এটা গেল dc1 এই অংশের জন্য বা মিডিয়ামে অবস্থিত অংশটুকুর জন্য ধারকত্ব। এবার মিডিয়াম ছাড়া আবার এই অংশটুকুর জন্য ধারকত্ব কত হবে? dc2, সেটা হচ্ছে ε0। এখানে কি k হবে না, কারণ k এর মান তো 1, ইন্টু এরিয়া a ইন্টু dx, ε0a ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কত? এটা যদি y হয়, চিন্তা করে দেখো, এতটুকু যদি y হয়, এতটুকু হচ্ছে d - y, তাহলে এই ফাঁকা স্থানটুকু হচ্ছে d - y। এটা হচ্ছে এই ক্ষুদ্র ফালির জন্য আমরা দুইটা ধারকত্ব পাইলাম। তো ভাইয়া এই যে দুইটা ধারকত্ব যে পাইলা, আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি না? এই ধারকের এতটুকু অংশে তুমি ধারকত্ব পাইছো dc1, এতটুকু অংশের জন্য ধারকত্ব পেলা dc2। এবার তুমি এখানে কয়টা ধারক চিন্তা করতে পারো? একটা ধারক এটা,
দুইটা, এটা হচ্ছে দুইটা ধারক, তার মানে এখানে তুমি দুইটা ধারক কিন্তু চিন্তা করতে পারো যারা সিরিজে আছে। দেখো এখানে তুমি দুইটা ধারক কল্পনা করতে পারবা যারা সিরিজে আছে, তার মানে এই DC1 আর DC2 এখানে কিভাবে আছে, সিরিজে আছে। তাহলে এখানে তুল্য ধারকত্ব কত হবে, তুল্য ধারকত্ব হবে DC, সিরিজে থাকলে কি হয়, সিরিজে থাকলে উপরে গুণফল, উপরে গুণফল DC1 DC2, নিচে যোগফল 1 প্লাস, সরি নিচে যোগফল, ধারকত্বের যোগফল, সেটা হবে DC1 প্লাস DC2, তাই না? আমরা প্রথমত এই ফালিটার জন্য মোট ধারকত্ব বের করলাম, এরপর এটাকে আমরা ইন্টিগ্রেশন করে দেব, কারণ এই ফালিটা আমি এই পয়েন্টেও নিতে পারতাম এবং শেষ কোন পর্যন্ত নিতে পারতাম, এই ফালিটা এই পর্যন্ত নিতে পারতাম। তাহলে এই পয়েন্টটা যদি হয় 0, তাহলে এই পয়েন্টটা কত, a, তাহলে এই ফালিটাকে আমরা ইন্টিগ্রেশন করব 0 থেকে a পর্যন্ত। তাহলে এই টোটাল ফালির জন্য আগে আমরা ক্ষুদ্র ধারকত্বটা বের করে নেই। চলো DC1 এবং DC2 কত, সমীকরণটাকে একটু সহজ করার জন্য পুরো উপরে এবং নিচে আমরা DC1 দ্বারা ভাগ করে দিই। তাহলে উপরে থাকবে কি, DC2 উপরে থাকবে, আর এখানে পরে থাকবে 1 প্লাস DC2 বাই DC1। এইবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। DC2 ভ্যালু কত, এপসাইলন নট a dx, এপসাইলন নট a dx ডিভাইডেড বাই d মাইনাস y, যেহেতু d মাইনাস ওয়াইটা নিচে, আমরা d মাইনাস ওয়াইটা এখানে লিখে দিলাম। আর এখানে হচ্ছে 1 প্লাস ব্র্যাকেটে ঢুকায় দাও DC2 বাই DC1, মানে এইটা ডিভাইডেড বাই এইটা। DC2 মানে কত, DC2 মানে এপসাইলন নট a dx বাই d মাইনাস y, আর DC1টা কত, যেহেতু ভাগ আকারে আছে, DC1টাকে তুমি যদি এখানে গুণ দাও তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হয়, y ডিভাইডেড বাই এপসাইলন নট a dx। এবার এপসাইলন নট a dx, এপসাইলন নট a dx কাটাকাটি চলে যাবে। তো মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমি k দিতে ভুলে গেছি, সেখানে k দিবা অবশ্যই, DC1 এর মধ্যে কিন্তু k ছিল। এখন খেয়াল করো আমরা কি পাচ্ছি, উপরে আছে এপসাইলন নট a dx, জাস্ট অল অ্যাবাউট ক্যালকুলেশন। সো এখানে যদি লসাগু করো d মাইনাস ওয়াই ইন্টু কে, এটা হচ্ছে লসাগু। লসাগু হলে আমাদের এখানে হবে 1 এর সাথে গুণ করলে d মাইনাস ওয়াই ইন্টু কে থাকবে, প্লাস ওয়াই থাকবে, তাই না, প্লাস ওয়াই, প্লাস ওয়াই, d মাইনাস ওয়াই ইন্টু কে প্লাস ওয়াই। ওকে, সো আর এইখানে আমাদের থাকতেছে d মাইনাস ওয়াই, তো d মাইনাস ওয়াই কাটা, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা ফাইনালি পাচ্ছি এপসাইলন নট a dx, আর এই কেটা উপরে চলে যাবে ইন্টু d মাইনাস ওয়াই কে ইন্টু প্লাস ওয়াই। তাহলে আমরা কি পাচ্ছি, টোটাল ডিসিটা পাচ্ছি এপসাইলন নট কে a dx, এপসাইলন নট কে a dx d মাইনাস ওয়াই কে প্লাস ওয়াই, d মাইনাস ওয়াই কে প্লাস ওয়াই। সমীকরণটাকে আরেকটু সহজ করে দিই, এপসাইলন নট কে a dx, এটাকে যদি গুণ করে দিই কে ডি মাইনাস কে ওয়াই প্লাস ওয়াই। এবার এখান থেকে এপসাইলন নট কে a dx, কে ডি কনস্ট্যান্ট, এখান থেকে আমরা যদি ওয়াই কমন নেই তাহলে প্লাস ওয়াই যদি কমন নেই তাহলে আমরা পাবো 1 মাইনাস কে। তো এই হচ্ছে আমাদের টোটাল ওই ফালিটার জন্য ধারকত্ব, অর্থাৎ এই যে এখানে যে ফালিটা তুমি চিন্তা করেছ সেই ফালির জন্য মোট ধারকত্ব আমরা পেয়েছি এপসাইলন নট কে a dx কে ডি প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস কে। এখন খেয়াল করো এইখানে ভ্যারিয়েবল কয়টা, এপসাইলন নট কে a, তারপর হচ্ছে কে ডি, এগুলো কনস্ট্যান্ট, তাহলে ভ্যারিয়েবল হচ্ছে এক্স এবং ওয়াই, তাই না? তো আমরা এখানে দুইটা ভ্যারিয়েবলের জায়গায় একটা ভ্যারিয়েবল নিয়ে আসতে চাচ্ছি, কেমনে আনবো খেয়াল করো তো আমরা যদি এই ত্রিভুজটা চিন্তা করি, এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের দিকে তাকাও, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের দিকে একটু তাকাবা, এই ত্রিভুজের এই অংশটুকু কত ওয়াই আর এই অংশটুকু কত ডি, তাহলে আমরা দুইটা প্যারালাল বাহুর অনুপাত নিতে পারি ওয়াই বাই ডি সমান আমরা কি লিখতে পারবো, যদি এই ফালির ডিসটেন্স এই 0 বিন্দু থেকে এটা হয় এক্স ডিসটেন্সে যদি অবস্থান হয় তাহলে এক্স ডিভাইডেড বাই টোটাল বাহু এ, এক্স বাই এ, এটা সমান হবে, চিন্তা করো এই যে এ বি সি এবং ত্রিভুজ এ এক্স ওয়াই, এই দুইটা ত্রিভুজ চিন্তা করো, এই দুইটা ত্রিভুজের এখানে এতটুকু কত ওয়াই বাই ডি যা হবে আমাদের এক্স বাই এ, এই পুরো বাহুটা এ তাই হবে। সো আমরা ওয়াই কে কিন্তু রিপ্লেস করে দিতে পারবো এক্স বাই এ ইন্টু ডি দিয়ে, তাই না, ওয়াই কে আমরা রিপ্লেস করে দিতে পারি। সো এখান থেকে ওয়াই কে তুমি সরায় ফেলো, তাহলে তুমি কি পাবা, ডিসি, একটা ক্ষুদ্র ফালির জন্য আমাদের মোট ধারকত্ব এপসাইলন নট কে এ ডি এক্স, জাস্ট আমরা ওয়াই কে সরিয়ে দিব কে ডি
প্লাস y এর জায়গায় কি লিখবো ভাইয়া, y এর জায়গায় লিখবো x/a * d। তাহলে y এর জায়গায় x/a * d লিখে দাও, x/a * d মানে d/a * x, একই কথা, 1 - k * x। সো এই হচ্ছে আমাদের একটা ক্ষুদ্র ফালির জন্য ধারকত্ব। বাট আমাদের এই যে ফালিটা, এই ফালিটাকে আমি এখান থেকে নিতে পারতাম না? পারতাম, এখান থেকে ধরতে পারতাম। এখান থেকে আমি কোন পর্যন্ত ধরতে পারতাম, মানে ফালিটা ধরার লিমিট কতটুকু, এই পয়েন্ট থেকে তুমি এই পর্যন্ত ধরতে পারতাম। তার মানে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে শুরু করবা 0 থেকে কোন পর্যন্ত, a পর্যন্ত, তাই না? তাহলে আমরা এই টোটালটাকে ইন্টিগ্রেশন করে দেই, ইন্টিগ্রেশন করে দাও। তো ডিসি কে ইন্টিগ্রেশন করলে তুমি টোটাল ধারকত্ব c পেয়ে যাচ্ছ, আর এটার লিমিট হবে 0 থেকে a পর্যন্ত, তাই না? এবার খেয়াল করো, এখানে আমাদের কনস্ট্যান্ট গুলো বাইরে নিয়ে আসো। ε0 ka এটা কনস্ট্যান্ট, ε0 ka কনস্ট্যান্ট। তাহলে বাকি থাকলো কি, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই kd প্লাস d/a 1 - k ইন্টু x। তো ভাইয়া খেয়াল করো তো এটা কিসের মতো আসলো? তোমাদের কি মনে আছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a প্লাস bx, এইটা ইন্টিগ্রেশন কত হয়? এটা ইন্টিগ্রেশন হয় 1 ডিভাইডেড বাই b ln a প্লাস bx। যারা ইন্টিগ্রেশন পড়েছো তারা এটা সবাই জানো, না জানলে এখান থেকে জেনে নাও। তো খেয়াল করে দেখো, আমরা এই অংশটুকু যদি a ধরি আর এই যে এই কনস্ট্যান্ট অংশটুকু যদি b ধরি, তাহলে ইন্টিগ্রেশন অফ a প্লাস 1/a প্লাস bx এর মতো ফরম্যাটে চলে আসলো। তো এটা ইন্টিগ্রেশন করো 0 থেকে a লিমিটের মধ্যে, কত হয়, ε0 ka এখানে থাকবে, আর এটা ইন্টিগ্রেশন করলে 1/b, b কোনটা, এই যে এটা, তো এটাকে 1 করতে হবে, 1 এই যে এই পুরোটা b, d/a 1 - k, এটা হচ্ছে b, 1/b ln সেম জিনিস a প্লাস b কত, kd প্লাস d/a 1 - k ইন্টু x। তো আমাদের আপার লিমিট কত, আমাদের আপার লিমিট হচ্ছে a এবং লোয়ার লিমিট হচ্ছে 0, তাই তো? এবার খেয়াল করো, এই a এবং এই a গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকবে ε0 k a স্কয়ার ডিভাইডেড বাই 1 - k। আর এখানে তুমি লিমিটটা বসায় দাও। তাহলে লিমিট বসালে কি হবে, ফার্স্টে গুণ করো, ভিতরে গুণ করো, kd, x এর জায়গায় একবার a বসবে, x এর জায়গায় একবার 0 বসবে। তাহলে x এর জায়গায় একবার a বসবে, a বসলে কত হবে, এই a কাটা, তাহলে ln kd প্লাস d ইন্টু 1 মানে d মাইনাস kd। এটা পাবো যখন x এর জায়গায় আমরা a বসাবো। এবার x এর জায়গায় 0 মানে মাইনাস করে ln x এর জায়গায় 0 বসালে এটা পুরোটা 0, তাহলে মাইনাস ln kd থাকবে, জাস্ট এই kd অংশ থাকবে। এই হচ্ছে লিমিট বসানোর পর। তাহলে খেয়াল করো ln প্লাস kd, আর এখানে আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়েছে, আমরা জাস্ট এটাকে একটু ব্র্যাকেট দিয়ে দিব, কারণ এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে, তাই না? এটা ব্র্যাকেটের ভিতরে। এবার খেয়াল করো, তোমার এই kd কাটাকাটি চলে গেল, তাহলে এখানে পড়ে থাকবে ln d মাইনাস ln kd। তাহলে আমরা কি পাবো, আমরা পাচ্ছি ε0 k a স্কয়ার 1 - k ln 1 - k ইন্টু d, এখানে d লিখতে ভুলে গেছি, d ln d মাইনাস ln kd। তাহলে ln d মাইনাস ln kd, আর ln এর পর দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, ln k প্লাস ln d, বাট মাইনাস যেহেতু সামনে মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ করে দিলে মাইনাস ln k মাইনাস ln d। এখন গেল ln d কাটাকাটি, এই মাইনাসটাকে যদি সামনে এনে এটার সাথে গুণ করে দাও, তাহলে আমরা পাচ্ছি, আমরা কি পাচ্ছি, আমরা যেটা পাচ্ছি সেটা হলো c ইজ ইকুয়াল টু ε0 k a স্কয়ার, এই 1 - k টা মাইনাসের সাথে গুণ হলে k - 1 হয়ে যাবে, এখানে d থাকবে, আর এখানে পড়ে থাকবে ln k। এবং এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। যদি একটি বর্গাকার পাতধারকের মাঝে আমাদের কোনাকুনিভাবে আমাদের পরাবৈদ্যুতিক মিডিয়াম দ্বারা ফিল আপ করা থাকে, তাহলে তার ধারকত্ব ε0 k a স্কয়ার মানে এরিয়া, যেহেতু a ছিল বাহু, k - 1 * d * ln k। তার মানে সূত্রটা কিন্তু মনে রাখা কঠিন কিছু না, c = ε0 ka বাই d। এই এটা তো এরিয়া, তাই না? তো এটাকে এরিয়া হিসেবে কল্পনা করতে পারো, যেহেতু a স্কয়ার, ε0 ka বাই d সবই আছে, খালি এক্সট্রা অ্যাড হয়েছে k - 1 এবং ln k, এটা মনে রাখলেই হবে। সো এরকম একটা কোয়েশ্চেন আমি এবার অলিম্পিয়াডে দিয়েছিলাম, তো অনেকেই পেরেছো, আবার অনেকেই পারোনি। সো এই থিওরিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে।
তো আমাদের এই ধরনের মজার মজার প্রবলেম শিখতে হলে ফিজিক্সের ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাড হবা আর গাণিতিক ফিজিক্সে অ্যাড হবা। দেখা হবে সবার সাথে ক্লাসে। আল্লাহ হাফেজ।